This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্তে দুই দেশে আটক ৯৫ জন মৎস্যজীবীদের হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন এই ৯৫ জন মৎস্যজীবী। ফেরানো হলো ৬টি মাছ ধরার ট্রলারও। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৯০ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে দুদেশের তরফে মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছিল। দুদেশের বিদেশ মন্ত্রকের আলোচনায় মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে ঐকমত্য হয়। মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা সাগরদ্বীপে পৌঁছবেন সোমবার সকালে। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতির বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুক্ত এই ৯৫ জন মৎস্যজীবী এবং তাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের পাশাপাশি উপহার তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার স্বামী ফিরছে। এখন কালকে আমরা গঙ্গাসাগরে যেতে হবে ওদেরকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে হবে। সব মৎস্যজীবী করে সাহায্য করবে। ৩ মাস ফিরছে, ৩ মাস পর ফিরছে। এবার আমাদের তো ভালো লাগবে না? ভালো লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু বলবেন? হ্যাঁ, কি বলতাম, ছেলে ধন্যবাদ। বললাম বাড়িতে আইলে তো আমার হরণ বদ্ধ হবে। দেখি না, মুখের বাণী শুনি না, কি খাইছে কি না খাইছে। আমরা এই জলের পোকা ধরি, আমাদের সংসার চলে, খাওয়া দাওয়া চলে। যতক্ষণ ফিল্টে যাবে তখন আমাদের ওই নদীর দিকে থাকা, কখন আমাদের ছেলে আসবে, কখন আসবে। যখন আসে তখন যা আমাদের মনটা শান্তি। আজকে তো ফিরছে, আজ যা ফিরছে, এখন অনেক আনন্দ হচ্ছে। অন্যদিকে নগরায়নের চাপে বিপন্ন মহানন্দা অভয়ারণ্য। বিনিয়োগকারীদের দাবি মেনেই জঙ্গল রক্ষায় কি পিছু হচ্ছে প্রশাসন? এ প্রশ্ন পরিস্থিতি বলছে। অভয়ারণ্যের চারপাশে কমপক্ষে ১ কিলোমিটার পর্যন্ত এলাকাকে ইকো সেন্সিটিভ জোন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বন বাঁচানো না বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, কোনটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এই উদ্দেশ্যটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মহানন্দা অভয়ারণ্য শিলিগুড়ির ফুসফুস হিসেবেই যার পরিচিতি। বনাঞ্চল ঘেঁষা এলাকায় নির্মাণ কাজ, কংক্রিটের ভিড়ে ভরছে বিপন্ন অভয়ারণ্যের বিভিন্ন অংশ। মহানন্দা অভয়ারণ্য এলাকায় যত্রতত্র নির্মাণ রুখতে খসড়া প্রস্তাব দেয় কেন্দ্র। জঙ্গলের বাইরের জায়গা বিশেষে ১ থেকে ১৮.৫ কিলোমিটার এলাকায় নির্মাণে বিধিনিষেধ জারি হয়। ৫ কিলোমিটার এলাকায় নির্মাণে বিধিনিষেধের প্রস্তাব দেয় রাজ্যের বন দপ্তর। যে প্রস্তাব কার্যকরী হলে আটকে যাবে ১০,০০০ কোটির নির্মাণ। দিকে নগরায়নের চাহিদা, অন্যদিকে প্রকৃতি বাঁচানোর লড়াই, এর মাঝে টানাপোড়েন জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি বৈঠকে বসে পুর নিগমের কর্তারা বলছেন নগরায়নটাও করতে হবে, প্রকৃতিকেও বাঁচাতে হবে। বৈঠকে গৃহীত নয়া প্রস্তাব, ১ কিলোমিটার এলাকায় নির্মাণ কাজ নয়, বাকি এলাকায় অনুমতির ভিত্তিতে নির্মাণ হোক। প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা, ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া, সেন্সিটিভ জোনের নিউ এরিয়া, আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। মহানন্দা অভয়ারণ্যের কাছে শিলিগুড়ির মাটিগাড়ার একাংশে শালবাড়ি, শালুগাড়া এবং আরও কয়েকটি এলাকা। সেসব জায়গায় ইতিমধ্যেই বড় হোটেল, রিসর্ট তৈরি হয়েছে। সেই নির্মাণগুলি ইকো সেন্সিটিভ জোনের মধ্যেই পড়ে। ফলে ভবিষ্যৎ পর্যটন ও পরিবেশ রক্ষার চূড়ান্ত ফর্মুলাটা তাহলে কি হবে? সেটা থাকছে রেগুলেটেড মানে হচ্ছে সেটা থ্রু প্রপার চ্যানেল, প্রপার অথরিটির পারমিশন, অ্যাসেসমেন্টের পরেই সেটার কিছু করা সম্ভব হবে। এবং সেক্ষেত্রেও একটা প্রভিশন থাকছে, ইকো ট্যুরিজমের নাম করে যদি সেটা কোনো রকমভাবে অ্যানিমেলের ডিস্টারবেন্স হয় বা ওয়াইল্ড লাইফের ডিস্টারবেন্স হয়, সেটা যাতে কোনোভাবে না হয় সেটা দেখা, এবং আমরাও সেটা ক্লোজলি মনিটর করব। অ্যাজ ট্যুরিজমের স্টেক হোল্ডার্স মনে করি যে পর্যটন যেভাবে গুরুত্বপূর্ণ জিনিস, সেইভাবেই এনভায়রনমেন্টও গুরুত্বপূর্ণ জিনিস। দুটোর ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু এই যে কোনো জায়গার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সেটাকে মাথায় রেখে আমরা এই ডিসিশনকে সাপোর্ট করেছি। এই নতুন সিদ্ধান্ত রাজ্যের কাছ থেকে কেন্দ্রের কাছে পৌঁছানোর পর চূড়ান্ত রূপ নিলে এই বন জঙ্গল কার্যত থাকবে কিনা তা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। আবারও আবাস যোজনা। এবার আবাস যোজনার বাড়ি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বীরভূমের দুবরাজপুর। সেখানে আবাসের উপভোক্তাকে নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা লড়াই। স্বাভাবিকভাবেই রাজনৈতিক লড়াই তো বটেই, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এক বৃদ্ধা বাস করেন। আবেদনের পরেও আবাসের বাড়ি তিনি পাননি, এমন একটি ভিডিও পোস্ট করে বিজেপি।
পাল্টা তৃণমূলের তরফে আরও একটা ভিডিও পোস্ট করা হয়, সেখানে দেখা গিয়েছে ওই মহিলা বলছেন বিজেপির লোকজন জোর করে তাকে দিয়ে বাড়ি না পাওয়ার কথা বলিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হিমাদ্রি, প্রথমে একটা ভিডিও, সেই ভিডিও ফেক দাবি করে বা জোর করে বানানো দাবি করে আরও একটা ভিডিও পোস্ট, আর এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ। তারপর মারধর কেন, হঠাৎ করে গিয়ে তারা আক্রমণ কেন করলেন, কি বলছেন? দেখো, একেবারেই এমনই ঘটনা ঘটলো লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে। এক বৃদ্ধা তিনি অভিযোগ করছেন যে স্থানীয় অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি 5,000 টাকা করে নিয়েছেন বাড়ি তৈরির জন্য এবং তার কাছেও নিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যখনই ছড়িয়ে পড়ে, সাথে সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে একটি ভিডিও দেওয়া হয়, যেখানে ওই মহিলাই বলছে যে আমাকে জোর করে এই সমস্ত কথা বলানো হয়েছে। এরপরেই কিন্তু তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয় ওই মহিলাকে কেন্দ্র করে। এরপর কিছুক্ষণ পরেই দেখা যায় তৃণমূল কর্মীরা বিজেপির যারা লোকজন রয়েছে তাদের বাড়ি গিয়ে অতর্কিতে আক্রমণ করে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই 3 থেকে 4 জনকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল এবং একজনকে সিউড়ি সদর হাসপাতালে আনা হয়েছে। মোট কথা, আবাস যোজনায় বাড়িতে যে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার উঠছে, সেটা কিন্তু আবারও একবার স্পষ্ট হলো এই বীরভূম। এই ঘটনা আরো একবার সেই বিষয়টাকেই স্পষ্ট করলো। ধন্যবাদ হিমাদ্রি।